হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জয়শ্রী টিচিং ক্লাস। এখন আমরা পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অঙ্ক থেকে মডেল 1 সলভ করে নেব। কি রয়েছে দেখো। একে বলেছে সংক্ষিপ্ত উত্তর দাও। বৃত্তের বৃহত্তম জ্যাকে কি বলবো আমরা? ব্যাস বলবো। ঐকিক নিয়মে লোক সংখ্যা ও দিন সংখ্যার মধ্যে কি সম্পর্ক থাকে? ব্যস্ত সম্পর্ক। কারণ হচ্ছে কি, লোক সংখ্যা যদি আমি বাড়িয়ে দিই, দিন সংখ্যা কম লাগবে। আমি একটা কাজ করব, একজন লোক যদি 10 দিনে কাজটা করে, 10 জন যদি লোক লাগিয়ে দিই, তার মানে কি একদিনে কাজটা হয়ে যাচ্ছে। তার মানে কি ব্যাপারটা হলো, যদি লোক বাড়িয়ে দিই দিন কমে যাচ্ছে, দিন কমিয়ে দিলে মানে লোক কিন্তু বেশি লাগছে। সে কারণে এটা সম্পর্ক কি হবে? ব্যস্ত সম্পর্ক। দুটি মৌলিক সংখ্যার গসাগু কত? 1। যদি আমি মৌলিক সংখ্যা নিলাম 2 আর 3, দেখো 2 আর 3 কি 1 ছাড়া কোনো কিছু দিয়ে কিন্তু ভাগ যাবে না। মিনস এক এমন একটা সংখ্যা, সেই 1 দিয়ে কেবলমাত্র মানে 1 দিয়েই কেবল 2 আর 3কে ভাগ যাবে। আমি 2 দিয়ে ভাগ করতে যে 2কে তো ভাগ চলে যাচ্ছে, বাট 3কে তো ভাগ যাবে না। বা 3 দিয়ে ভাগ করলে 3কে ভাগ যাবে, 2কে তো যাবে না। কেবলমাত্র হবে কি 1 দিয়েই 2 আর 3কে কিন্তু ভাগ সম্ভব। সেজন্য দুটি মৌলিক সংখ্যার গসাগু কত হয়ে যাবে? 1। 3 টাকা 5 পয়সা সমান কত টাকা? 3 টাকা, দেখো 1 টাকা সমান 100 পয়সা, তাহলে 3 টাকা সমান কত পয়সা হবে? 3 গুণিত 100 পয়সা যোগ 5 পয়সা, 300 যোগ 5 পয়সা সমান 305 পয়সা। 45 ভাগ 7কে মিশ্র ভগ্নাংশে পরিণত করো। দেখো তো আমি ভাগটা করি। ভাগটা করলাম 742 বিয়োগ করো 3, 45/7, তাহলে মিশ্র ভগ্নাংশ কি হয়ে যাবে? 6 পূর্ণ 3/7। তো আমার ভাগফল বেরোবে, ওটা পূর্ণ আকারে লিখতে হবে, এটা ভাগশেষ বেরোবে, ওটাকে লব আকারে রাখতে হবে। আর যেটা আমাদের ভাজক থাকলো সেটাকে আমাদের কি লিখতে হবে? হর আকারে লিখতে হবে। 6 পূর্ণ 3/7 হয়ে যাবে কি উত্তর। 7/9 ও 11/12 এর মধ্যে কোনটি ছোট? তো এক্ষেত্রে তোমরা কি করবে? ইজিলি একটা প্রসেস বলে দিই। 9 আর 12 কি রয়েছে? 9 আর 12 রয়েছে আমাদের হর। তাহলে কি দুটো ভগ্নাংশের হর আলাদা হচ্ছে। এক করতে হলে আমাকে কি করতে হবে? লসাগু বের করতে হবে। 3 3 এ 9, 3 4 এ 12, তো লসাগু কত হলো? 3 3 এ 9, 3 4 এ 3 3 9, 9 4 এ 36 হচ্ছে। 36 হলো। এই 36 যে লসাগুটা বেরোলো, আমি কি করবো? দুটো ভগ্নাংশেই গুণ করবো। এবার 7/9 গুণিত 36 হলো কি? 9 4 এ 36 হচ্ছে, 7 4 এ 28। 11/12কে যদি আমি গুণ করি, তো দেখো 12 3 এ 36, তাহলে উত্তরটা কত হচ্ছে? 11 3 এ 33। তার মানে একটাতে উত্তর বেরোলে দেয় 28 আর একটাতে 33। তাহলে কোনটা ছোট হলো? 7/9 হয়ে যাবে কি ছোট। এরপর কি রয়েছে? চিত্রলেখ কাকে বলে? ছবি বা প্রতীক ব্যবহার করে কোনো তথ্য বা পরিসংখ্যান প্রকাশ করাকে চিত্রলেখ বলে। সূক্ষ্ম কোণ কাকে বলে? এক সমকোণ অর্থাৎ 90 ডিগ্রির থেকে ছোট কোণকে সূক্ষ্ম কোণ বলে। উদাহরণ হিসেবে আমি একটু 90 থেকে যাই হতে হবে, সে 1 থেকে 89 পর্যন্ত যাই হবে, সেটাই হয়ে যাবে কি আমাদের 90 ডিগ্রি। 0 থেকে 1 কেজির মধ্যে যে মিডিলে ভাগটা থাকছে, ওটাও যদি আমি বের করি, সেটাও কি হয়ে যাবে? সেটা সূক্ষ্ম কোণ। ওকে। ঘনকের একটা উদাহরণ হবে কি লুডোর ছকা। শূন্যস্থান পূরণ করো। একটি ত্রিমাত্রিক বস্তু হলো কি বই। ত্রিমাত্রিক যায় কি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই রয়েছে, তো ত্রিমাত্রিক বস্তু হবে বই। দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কতগুলো সরলরেখা টানছে? একটা। দুটো আমি বিন্দু নিলাম, এই দুটো বিন্দু দিয়ে কেবলমাত্র একটাই সরলরেখা টানা সম্ভব। বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান কি হবে? পরিসীমা ভাগ 4। একটা ত্রিভুজের কতগুলো বাহু রয়েছে? 3টি বাহু আছে। 60 ডিগ্রি কোণকে কি কোণ বলে? সূক্ষ্ম কোণ বলে। 1/100 সমান কত? দেখো 100কে আমি 100 দিয়ে যদি ভাগ করি, আরেকবার দেখিয়ে হয়তো বুঝতে পারবে না। আমি 1কে কত দিয়ে ভাগ করলাম? 100 দিয়ে। দেখো এখানে আমাদের কি ভাজক ছোট আছে, ভাজক অনেক বড়, তো ভাগ তো সম্ভব নয়। এক্ষেত্রে আমাকে কি করতে হবে? দশমিক আনতে হবে। দশমিক আনলে আমি 1-এর পর একটা শূন্য দিতে পারবো। আর দশমিকের যে ভাগ রয়েছে, তার নিয়মে কি রয়েছে? দশমিকের পরে আমি ভাগফলের শূন্য দিয়ে ভাজ্যের ঘরে যত ইচ্ছে শূন্য বসাতে পারি। দশমিক দিয়ে শূন্য দিলাম, এখানে একটা শূন্য দিয়ে এখানে কি করলাম? শূন্য দিলাম। তাহলে 100 একে কি হলো? 100। তাহলে উত্তরটা কত? 0.01। ঠিক আছে। আর 0.01কে আমরা কি লিখবো? দশমিকের আগে একটা শূন্য বসে দিলে দেখতে সুন্দর লাগে। 0.01।
নিচের প্রশ্নগুলি উত্তর দাও, বিয়োগ করো। তো বিয়োগটা দেখো, 8 বিয়োগ 1 পূর্ণ 7/12, 8 বিয়োগ 12কে 12 আর 7 যোগ করলে 19, 19/12। তো এখানে 8 নিচে কিছু নেই, মানে 1 আছে। তো 12 এখানে আমরা কি করলাম, লসাগু। 1 আর 12 লসাগু কত হবে, 12। এরপর তোমাকে কি করতে হবে, লব যেমন আছে তেমনভাবে থাকবে। 8 হলো, এখানে কিছু নেই, মানে 1, 1 দিয়ে যদি আমি 12কে ভাগ করি, মানে ভাগফল আমার কি হতে হবে, 12ই হচ্ছে, তাই তো। তো এক্ষেত্রে আমাদের কি হয়ে যাচ্ছে, 12 গুণ হয়ে যাবে। বিয়োগ 19 তো লব থাকলো, 12কে 12 দিয়ে ভাগ করে কত হচ্ছে, 1। ওকে, তাহলে 12 8 96 বিয়োগ 19 19/12, 96 থেকে 19 বাদ যায় 77/12। এবার 77কে তুমি ভাগ করো, 12 6 কি হচ্ছে, 72। তাহলে এটাই কি পূর্ণ আকারে বসাতে বলছে, এটাই আমাদের ভাগফল বেরোবে। তো 6 পূর্ণ 5/12, ঠিক আছে। চব্বিশ ও 48-এর লসাগু কত, দেখো। 2 1 2, 2 2 4, 2 2 4, 2 4 8, 2 6 12, 2 12 24, 2 3 6, 2 6 12, 3 1 3, 3 2 6, ঠিক আছে। তাহলে নির্ণয় লসাগু বাইরের যে সংখ্যাগুলো থাকবে ওগুলোকে আমাকে গুণ করে নিতে হবে। তো 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 2, 2 2 4, 4 2 6, 6 3 12, 12 সরি 2 2 4, 4 2 8, 8 3 24, 24 দিয়ে 48 যোগ করে দিয়েছিলাম। 2 2 4, 4 2 8, 3 24, 24 দিয়ে 48, ঠিক আছে। নির্ণয় লসাগু কত, 48। একটি খাতা কিনে 20 টাকা দিলে দোকানদার তোমায় 4.50 টাকা ফেরত দিল। খাতাটার দাম কত, 20 টাকা দিয়েছিলাম, 4.50 টাকা আমাকে ফেরত দিয়েছে। তার মানে কি, খাতাটার দাম কত, বিয়োগ করে নাও। এখানে 0, এখানে 0 রয়েছে, নিচে 5 রয়েছে, উপরে ছোট নিচে বড়। তো আমি কি করব, 1 থেকে যদি 1 দশক ধার নিই, তাহলে এখানে কত হবে, 10। 10 থেকে 5 বাদ দিলে এখানে 5 হচ্ছে, তাহলে এখানে 9 থাকতেছে। হ্যাঁ, আর সরি এখানে যদি পুরোটাকে আমি 20 ধরি, 20 একে দিয়ে দিয়েছিল, 10 হয়ে গেছিলো, এখানে 19 আছে, 19 থেকে 5 বাদ দিলে কত হবে, 15। খাতাটার দাম তাহলে কত, 15.50 টাকা। বলো, একটি আয়তক্ষেত্রের পরিসীমা 360 মিটার, দৈর্ঘ্য 100 মিটার, তাহলে প্রস্থ কত। আচ্ছা দেখাই তোমাদের, আচ্ছা তার আগে এটা কি আছে, এটা রয়ে যাচ্ছে। 4 দিনে 500টি যন্ত্রাংশ তৈরি হয়, 12 দিনে কতগুলো হবে। দেখো, 4 দিনে 500টা যন্ত্রাংশ যদি তৈরি হয়, 1 দিনে নিশ্চয়ই কম হবে। তার কম মানে আমরা কি করতে জানি, ভাগ করতে হবে। 500/4টি যন্ত্রাংশ তৈরি হয়, 12 দিনে নিশ্চয়ই বেশি তৈরি করবে। তো 500/4 গুণিত 12, বেশি হলে গুণ করবো, কম হলে ভাগ। 4 3 12, 500 গুণিত 300 মানে 1500টি। 12 দিনে, অতএব 12 দিনে 1500টি যন্ত্রাংশ তৈরি হবে। ওকে, এরপর কি রয়েছে, একটি আয়তকার ক্ষেত্রের পরিসীমা 360 মিটার, দৈর্ঘ্য 100 মিটার, প্রস্থ কত। আমরা জানি 2 গুণিত দৈর্ঘ্যযুক্ত প্রস্থ সমান আয়তক্ষেত্রের পরিসীমা। 2 গুণিত দৈর্ঘ্য কত হচ্ছে 100 যোগ প্রস্থ সমান 360, আর 2 গুণিত 100 200 যোগ 2 প্রস্থ সমান 360, বা 2 প্রস্থ সমান, এটা যোগ আকারে ছিল, সমান চিহ্নের পাশে গেলে বিয়োগ হবে, 360 বিয়োগ 200, বা 2 প্রস্থ সমান 160, বা প্রস্থ সমান 160/2 সমান 80 মিটার। অতএব প্রস্থ আমাদের কত রয়েছে, 80 মিটার। এই সূত্রটা মনে রাখবে, সমান 2 গুণিত দৈর্ঘ্যযুক্ত প্রস্থ, আর পরিসীমা তো ওখানে দেওয়াই ছিল 360। ওকে, এরপর আমাদের কি রয়েছে, স্থানীয় মানে বিস্তার করো। দেখো, এটা যদি আমি, এটা একক, দশক, শতক, এটা দশাংশ, এটা শতাংশ, ঠিক আছে, দেখালাম। তো এককের, শতকের ঘরে আছে মানে কি 400, দশকের ঘরে আছে মানে 40, এককের ঘরে আছে মানে 9, যোগ দশাংশ মানে দশমিকের পরে একটা সংখ্যা মানে কি 5-এর পর, মানে 1-এর পর একটা 0। তো 5/10 হলো, দশমিকের পরে দুটা সংখ্যা, 2 নম্বরে কত হয়েছে 6, মানে দশমিকের পরে দুটা সংখ্যা, তার জন্য বাই কত হবে 100। আর উত্তরটা কত হলো, তোমরা বুঝতে পারছো তো।
0.5 মানেই হচ্ছে 5/10। আবার দশমিক যদি 0.5 থাকতো তাহলে 5 কত হয়ে যেত, যদি একটা দুটো সংখ্যা আছে তো 100 হয়ে যেত। ওকে, এটা হলো। বাহু ভেদে ত্রিভুজের শ্রেণীবিভাগ করো। বাহু ভেদে লেখা হয়নি না। বাহু ভেদে ত্রিভুজ 3 প্রকার, যথা সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। যোগ করো, দেখো 0 আর 6 যোগ করলে 6, 7 আর 5 যোগ করলে 2, 7 5 12, 1 দশক চলে গেলে পাশে, 7 আর 2 যোগ করলে 9, হাতের 1 10, হাতের হলো 1, 3 আর 1 যোগ করলে 4, 3, তো 340.26 টাকা যোগ করো। ঠিক আছে, তো আমরা কি লিখবো, নির্ণেয় যোগফল সমান 340.26 টাকা। দেখতে পেলে? ওকে, ছোট থেকে বড়তে সাধারণের কথা বলা হচ্ছে, সবসময়ের জন্য মনে রাখবে। দেখো এখানে তো একক দশকে করে কিছুই নেই, দশমিকের পরে রয়েছে দশাংশ, শতাংশ, সহস্রাংশ। তো প্রথমেটাতে দশমিকের পরে 0 রয়েছে, তারপরেটা 0 রয়েছে, তারপরটাতে 5 রয়েছে। তার মানে আমি ইজিলি বলতে পারে কি, পুরো উত্তরটা এখানে ভুল করেছি, ছোট থেকে বড়তে সাজাতে বলেছে। তার মানে কি, এখানে দশমিকের পরে 5 রয়েছে, মানে কি দশাংশের ঘরে সংখ্যা রয়েছে, কিন্তু এটাতেও নেই, এটাতেও নেই। তার মানে সব থেকে বড় পেলাম এটা। তাহলে এই দুটোর মধ্যে ছোট কোনটা? দেখো এখানে দশমিকের পরে 0 ছিল, এখানে দশমিকের পরে 0 ছিল, মানে দশাংশ ঘরে 0। এবার এই শতাংশের ঘর খুঁজি, এখানে শতাংশের ঘরে কিন্তু 0, কিন্তু এখানে রয়েছে 5। তাহলে আমি ইজিলি বুঝতে পারলাম কি সব থেকে বড় হলো এটা, তারপরে এটা, তারপরে এটা। তো অতএব দিয়ে আমি কি লিখবো, সব থেকে ছোট হয়ে যাবে, পুরো সাজানোই আছে বলতে গেলে 0.005, তারপরে হচ্ছে 0.05, তারপরে হচ্ছে 0.5, সাজানোই আছে উত্তরটা। এরপর কি রয়েছে, সমান্তরাল সরলরেখা কাকে বলে। এখানে হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হবে, তাই আমি বলে দিচ্ছি, এটা মন দিয়ে শুনে নাও। একই সমতলে অবস্থিত 2 বা ততোধিক সরলরেখাকে উভয় দিকে বর্ধিত করলে যদি কখনো পরস্পর মিলিত না হয় কিংবা ছেদ না করে, তখন ওই সরলরেখাগুলিকে পরস্পরের সমান্তরাল সরলরেখা বলে। আর এবার বলি কি বলেছে, একই সমতলে অবস্থিত 2 বা ততোধিক সরলরেখাকে উভয় দিকে বর্ধিত করলে যদি কখনো পরস্পরের মিলিত না হয় কিংবা ছেদ না করে, তখন ওই সরলরেখাগুলিকে পরস্পরের সমান্তরাল সরলরেখা বলে। ঠিক আছে, এটা এ বি সি ডি, ধরো ই এফ, 3টা সরলরেখা নিলাম। এই সরলরেখার মধ্যে যে গ্যাপটা সব সময় কি থাকবে, সমান থাকতে হবে। এবং একটা যদি আমি কন্টিনিউ বাড়িয়ে যাই, দুই দিকে বাড়িয়ে যাই, এটা কিন্তু কখনো পরস্পরের সাথে ছেদ করবে না, তখন এটা কি হয়ে যাবে, সমান্তরাল সরলরেখা। ওকে, নেক্সট পেজ ওপেন করো এবং কি রয়েছে দেখো। বলেছে কি, একটি আয়তাকার পার্কের দৈর্ঘ্য 25 মিটার রয়েছে, প্রস্থ দেওয়া আছে 15 মিটার। যদি পার্কটির প্রত্যেক ধারে দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হয়, তবে নতুন বাগানটির পরিসীমা আগের তুলনায় কত বেশি। দেখো পার্কটার দৈর্ঘ্য কত দেওয়া আছে, 25 মিটার, প্রস্থ কত দেওয়া আছে আমার 15 মিটার, তাই তো। এরপর কি বলছে, এটা তো প্রথম যখন ছিল তার এটা তোমাকে পরিসীমা বের করতে হবে, কিন্তু কি বলেছে, আমি দুই দিকে এই পাশেও 2 মিটার বাড়িয়েছি, মানে মানে বলো পার্কটার দৈর্ঘ্য অনুযায়ী দুই দিকে 2 মিটার করে বাড়িয়েছি। আবার যে প্রস্থ ছিল সেই প্রস্থটাকেও আমি কি করেছি, 2 মিটার করে বাড়িয়েছি। ঠিক আছে, তো মানে কি দুই পাশে 2 2 করে বাড়ছে, 25 দৈর্ঘ্যের ক্ষেত্রে 2 2 4 বাড়লো, আর প্রস্থর ক্ষেত্রে কি হলো, 2 2 4 বাড়লো। তার মানে কত হলো, আচ্ছা পরি তাহলে বুঝতে পারবেন। আয়তাকার পার্কের দৈর্ঘ্য কত ছিল, প্রথমে 25 মিটার,
প্রস্থ 15 মিটার, পরিশ্রমী কি 2 গুণিত দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, 2 গুণিত 15 আর 25 আর 15, দৈর্ঘ্য কত দেওয়া আছে 25, প্রস্থ কত দেওয়া আছে 15, তো 25 আর 15 যোগ করলে কত 40, 80 মিটার হলো। এটা প্রথমে ছিল। এখন আয়তাকার পার্কের দৈর্ঘ্য কত ছিল? প্রথমে দেখো আমার পার্কটা কত ছিল, প্রথমে আমার পার্কটা ছিল 25 মিটার হলো। এখন কি করা হয়েছে, এখন যে পার্কটাতে কি করা হয়েছে, পুরো 2 মিটার করে বাড়ানো হয়েছে। দুই পাশে হলো। আর প্রস্থ 15 ছিল, এখন সেই প্রস্থটাও কিন্তু দুই পাশে 2 মিটার করে বাড়ানো হলো। তাহলে পার্কের দৈর্ঘ্য কত হবে, 25 যোগ 2 যোগ 2 সমান 29 মিটার, কারণ দুই পাশে যেহেতু বাড়ানো হয়েছে। আবার প্রস্থও কিন্তু বাড়ানো হয়েছে, তার পাশে কিন্তু যেহেতু বাড়ানো হয়েছে, তো প্রস্থ কত হবে 15 যোগ 2 যোগ 2 সমান 19 মিটার। তাহলে পরিসীমা কত হলো, 2 গুণিত দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান 2 গুণিত 29 যোগ 19 মিটার সমান 2 গুণিত 48 মিটার সমান 96 মিটার। তাহলে পরিসীমা আগের থেকে কি হলো, দেখো আগের থেকে পরিসীমা কিন্তু বাড়লো। কত বেশি হবে, পরিসীমা 16 মিটার বেশি হবে। কি করে 16 পেলাম, আগে আমাদের ছিল 80, এখন হলো 96, 96 থেকে 16 বা 96 মিটার। এখন আগে 80, 96 থেকে 80 বাদ দাও, তাহলে কত হবে 16 মিটার বেশি হবে। একটি ছাত্রাবাসে 30 জন ছাত্র ছিল, তাদের জন্য 24 দিনের খাবার মজুদ ছিল, কিন্তু 6 জন নতুন ছাত্র ওই ছাত্রাবাসে আসে। এখন ওই মজুদ খাবার কতদিন চলবে? ছাত্র সংখ্যা 30, দিনের সংখ্যা 24, 30 আর 6 যোগ করে 36। ছাত্র সংখ্যার সাথে দিনের সংখ্যার মধ্যে সরল সম্পর্ক রয়েছে। আর ছাত্রাবাসে তাহলে 30 জন ছাত্রের 24 দিনের খাবার চলতো, একজন ছাত্রের নিশ্চয়ই বেশি দিন চলবে, তো 30 গুণিত 24 দিন খাবার চলবে। আর 36 জন যদি ছাত্র চলে আসে, তাহলে কি খাবারটা কম দিন চলবে, কারণ লোক সংখ্যা বেড়ে যাচ্ছে, মানে দিনের সংখ্যা কমে যাবে। 30 গুণিত 24/36 কাটাকুটি করো, দেখো 5 6 5 36, 36, 6 4 24, 20 দিন। ছাত্র সংখ্যা আর দিনের সংখ্যার মধ্যে কিন্তু ব্যস্ত সম্পর্ক রয়েছে। আমি কিন্তু একটু অ্যাবসেন্ট মাইন্ডে কথা লিখেছি আর কি, যে কারণে সমস্যাগুলো হচ্ছে। প্লিজ ক্ষমা করে দিও আমাকে। তাহলে 36 জন ছাত্রের 20 দিন খাবার চলবে, ঠিক আছে। এরপর কি রয়েছে, সরল করো রয়েছে, এটাও তোমাদেরকে দেখাই। প্রথমে আমরা কি জানি, সরল করতে হলে প্রথম বন্ধনীর কাজ আগে করতে হয়, তো করো। 24/4 গুণিত 6 থেকে 3 বাদ দিলে 3 বিয়োগ 24/4, 6 থেকে 3 বাদ দিলে এখানে 3। এখানে কিছু নেই মানে কি গুণ আকারে রয়েছে, এখানে কিছু নেই মানে 1 রয়েছে, এখানে 1 রয়েছে, এখানে কিন্তু গুণ চিহ্ন রয়েছে। গুণ মানে কি এর, আর এর কাজ কিন্তু আগে হয়। 24/4 হলো, দেখো 24কে 4 দিয়ে ভাগ করলে কত 6 গুণিত 3, কারণ 6 থেকে 3 বাদ দিলে 3 বিয়োগ 24 ভাগ, এই যে এখানে 3 থাকলো, এখানে না ভাগ করে আমাকে গুণ করতে হবে, কারণ 4 এই ব্র্যাকেটের মধ্যে এর সঙ্গে কিন্তু গুণ আকারে ছিল, তাহলে 4 3 12 হলো। 6 3 18 বিয়োগ 24কে যদি আমি 12 দিয়ে ভাগ করি কত হচ্ছে 2, 18 থেকে 2 বাদ দাও, তাহলে কত হয়ে যাবে 16। এরপর কি রয়েছে, 14টি পাম্প মেশিন 200 দিনে 28,000 লিটার জল তুলতে পারে, 20টি পাম্প মেশিন 125 দিনে কত লিটার জল তুলবে? পাম্প মেশিনের সংখ্যা, দিন সংখ্যা, জলের পরিমাণ লিটারে রয়েছে। যেমন আছে 14, 200, 28,000, 20, 125 জিজ্ঞাসা। পাম্পের সংখ্যা জলের পরিমাণের মধ্যে সরল সম্পর্ক রয়েছে, দিন সংখ্যা জলের মধ্যে সরল সম্পর্ক রয়েছে। তাহলে কি লিখবো, 14টি পাম্প মেশিন 200 দিনে জল তুলবে 28,000 লিটার, তুলে 28,000 লিটার। তাহলে একটি পাম্প মেশিন 200 দিনে নিশ্চয়ই কম তুলবে, তো 28,000 ভাগ 14 লিটার হয়ে যাবে।
তাহলে একটি পাম্প মেশিনকে দিয়ে যদি আমি একদিনে জল তুলতে চাই তাহলে আরও তো কম দেবে, তার মানে কি আবারও ভাগ হবে 28,000 বাই 14 গুণিত 200। দেখলে তাহলে 20টা পাম্প মেশিন দিয়ে যদি আমি একদিনে জল তুলতে চাই, আগের থেকে কি তুলনামূলক বেশি হবে। মানে আগে যেটা কি ছিল, একদিনে যেটা করতে গিয়েছিলাম, মানে একটা পাম্প মেশিন দিয়ে একদিনে জল তুলতে গেছিলাম, এখানে 20টা পাম্প মেশিন চলেছে, নিশ্চয়ই বেশি তুলবে। তো 28,000 গুণিত 20 বাই 14 গুণিত 200। এবার 20টা পাম্প মেশিন নিয়ে যদি আমি 125 দিনে কাজ করি, তার মানে কি আরও বেশি পরিমাণে জল তুলবে। 28,000 গুণিত 20 গুণিত 125 বাই 14 গুণিত 200। 0 0 কার্ড হলো, এখানে 0 0 কার্ড হলো, 14 দিয়ে 8, 14 শূন্য 0 দিলে হলো। এবার এখানে 2 ছিল, 2 10 20। 10 গুণিত 20 গুণিত 125, 125 2 250, দুটো শূন্য আছে, বসিয়ে দাও। তো 25,000 লিটার। 20টি পাম্প মেশিনে 125 দিনে 25,000 লিটার জল তুলবে। মেশিন তাহলে লিখি, 20টি পাম্প মেশিন 125 দিনে 25,000 লিটার জল তুলবে। ঠিক আছে, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। সমকোণী ত্রিভুজ কাকে বলে চিত্রসহ লেখো। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে। ছবি এঁকে দিয়েছে দেখো, 90 একটা তোমার কত হবে, 90 ডিগ্রি কিন্তু তোমার ওই অ্যাঙ্গেল থাকতে হবে, তবে সেটা কি হয়ে যাবে, সমকোণী ত্রিভুজ। 4 সেমি ব্যাসার্ধের একটা বৃত্ত আঁকো। কি করবে, 4 সেমি দৈর্ঘ্য নেবে। ওকে, তো এখানে পেন্সিল কম্পাসটা এখানে বসে গোল করে নেবে। গোল করলে দেখো এটা হয়ে যাবে তোমার ব্যাসার্ধ। ব্যাসার্ধ চায়নি, চেয়েছি কি কেন্দ্র। যেখান থেকে আমি পেন্সিল কম্পাসটা বসে ড্র করলাম ওটাই হয়ে যাবে কি কেন্দ্র, ও হয়ে যাবে কেন্দ্র। আর এটা হয়ে যাবে কি ব্যাস, সিডি। বা এই 4 সেমিকে যদি আমি পুরোটা বর্ধিত করতাম তাহলে পুরোটা কি হতো, ব্যাস। আমি আলাদাভাবে দেখেছি ব্যাস। আর বৃত্তের বৃহত্তম ব্যাসকে কি বলে, জ্যা। এই পুরোটাকে আমরা জ্যা বলতে পারি, ওটা আমি আলাদাভাবে জ্যাটা করে দেখিয়েছি। বৃত্তের এক প্রান্ত থেকে অপর প্রান্ত যদি ড্র করা হয় যে কোনো প্রান্তে, সেটা হয়ে যাবে কি জ্যা। তো এখানে কেন্দ্র হলো যে 0, সরি কি বলতেছি, কেন্দ্র হলো ও, সিডি হলো ব্যাস, ইএফ হলো জ্যা। ওকে, ঘনবস্তু কাকে বলে। যে জ্যামিতিক বস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে এবং কিছুটা জায়গা জুড়ে থাকে তাকে ঘনবস্তু বলে। কি লিখলাম, যে জ্যামিতিক বস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে এবং কিছুটা জায়গা জুড়ে থাকে তাকে ঘনবস্তু বলে, যেমন বই, ইট ইত্যাদি। তো দেখতে পেলে এখানে কিন্তু পুরোপুরি ভাবে আমরা এই মডেলটাকে কমপ্লিট করে নিলাম। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট রাখবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, বন্ধুদের কাছে ভিডিওটাকে শেয়ার করে নেওয়ার জন্য। যদি এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক বাটনে ক্লিক করো, আই বাটনে ক্লিক করো, কমেন্টে তোমাদের মতামত জানাও যে অ্যাকচুয়ালি এই ভিডিও তোমাদের কেমন লাগলো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণ তোমরা ভালো দেখে সুস্থ থাকো। টাটা, বাই।